প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ব্যাসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব AKM ফাহিম মাসরুর। ফাহিম মাসরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, বুঝতেই পারছেন যিনি সফটওয়্যার এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করেন, তার সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। এবং আপনারা জানেন যে একটা সফট এক্সপো চলছে বাংলাদেশে, এবং এটি 5 দিন ব্যাপী এক্সপো, এবং তাতে ব্যাপক সাড়া মিলেছে। বিশেষ করে এখনকার যে তরুণ সমাজ, এখনকার যে নতুন প্রজন্ম, তারা কিন্তু তাদের পেশাগত জায়গাতে সফটওয়্যার নির্মাণকে, আইসিটি সংক্রান্ত যে সমস্ত পেশা রয়েছে সেগুলোকে ব্যাপকভাবে গ্রহণ করছেন, এবং সেটি দিয়ে যে দেশের অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটানো যেতে পারে তা আমরা ভারত এবং চীনের দিকে তাকালেই বুঝতে পারি। উন্নত বিশ্বের অন্যান্য দেশের কথা নাই বা বললাম। ফলে এই সেক্টরে বাংলাদেশের কি ভবিষ্যৎ আছে, বর্তমান পরিস্থিতি কি, সেটি নিয়ে আলোচনা করবো ফাহিম মাসরুরের সঙ্গে। তবে ফাহিম মাসরুর, আমাদের এই অনুষ্ঠানে আমরা একটু বিভিন্ন গণমাধ্যমের ওয়েব সংস্করণ যেগুলো অ্যাভেলেবেল থাকে এই রাতে এই সময়, সেগুলোর থেকে একটু শিরোনাম দেখে, সংবাদ শিরোনাম এবং বৈশাখী শিরোনাম দেখে আলোচনা শুরু করতে চাই। তো আপনার অনুমতি পেলে আমরা দেখে নিতে চাই আজকের শিরোনামগুলো কি আছে। যেমন আমার হাতে এখানে ওয়েব সংস্করণের প্রথম আলোর একটা শিরোনাম দেখতে পাচ্ছি। এখানে দেখছেন যে ফারাক্কা বাঁধের ফাটল তদন্তের নির্দেশ মনমোহনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয়েছে গতকাল, সেই প্রেক্ষাপটে তিনি নির্দেশ দিয়েছেন। সাগররণী হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী, সরকারের পক্ষে বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। অভিযোগপত্রে নাম থাকা সরকারি কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ, এটি সরকারি দপ্তর থেকে দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রধান পদে ইউনুস যোগ্য ল্যাম্বার্ট। নোবেল জর্জ মোহাম্মদ ইউনুসকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রস্তাব দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশনের কাছে, সে ব্যাপারে ডেলিগেশনের চিফ ল্যাম্বার্ট বলেছেন যে হ্যাঁ, তিনি আসলে যোগ্য মানুষ, এবং বলেছেন যে এটা খুবই ক্যাপেবল মানুষ এবং ইন্টারেস্টিং প্রস্তাব বলেছেন তিনি। এবার ক্ষমা চাইলেন ওবামা। ইসলামের খেদমত করতে আবার ক্ষমতা চান এরশাদ। আমরা একটু বিডি নিউজ 24 শিরোনাম দেখতে চাই। সেখানে দেখতে ফারাক্কার ফাটল তদন্ত করবে ভারত শিরোনাম। আর একটু যদি নিচের দিকে যায় তাহলে দেখতে পাচ্ছি যে দুর্নীতি অভিযুক্তদের বরখাস্তের সরকারি আদেশ। এটি দুর্নীতি অভিযুক্তদের বরখাস্তের সরকারি আদেশ। ইউনুস প্রস্তাব ইতিবাচক, আগ্রহ উদ্দীপক বলেছেন ল্যাম্বার্ট। বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে কেন ইউনুস নয়? ইউনুসের নাম প্রস্তাব হাসিনার ব্যঙ্গ, ফখরুল বলেছেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব। ছাত্রীকে পতিত আখ্যায় জরিমানার তদন্ত শুরু। বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয় হাসিনা। মহাসমাবেশের জন্য মাঠ চেয়েছে বিএনপি। দ্য ডেইলি স্টেশন আমি দেখতে চাই। বর্ডার ফায়ারিং টু গো অন, রিহার্সালস বিএসএফ চিফ ডে বিফোর হোম মিনিস্টার্স মিটিং ইন দিল্লি। EU shocked by killing at border. European Union shocked. Election must be trusted by people. European Parliament wants parties to agree on a mechanism for fair polls. Evidence destroyed by horde of journalists couple murder. Hasina asked them not to crowd crime scenes. Yunus for World Bank, PM proposal very positive, interesting, says delegation. মোটামুটি এই হচ্ছে শিরোনাম। আজকে আমরা বৈশাখী শিরোনাম দেখে আলোচনা শুরু করতে পারি। ডক্টর ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব ইতিবাচক, মন্তব্য ইইউ প্রতিনিধি দলের। বাংলাদেশের নির্বাচন নিয়ে সংসদে আলোচনার পরামর্শ। 2-1 মাসের মধ্যে বাড়ছে গ্যাসের দাম, বড় মৌসুমের আগেই বাড়বে জ্বালানির দামও, জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। সাগররণীর হত্যা রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে, বললেন প্রধানমন্ত্রী। খুনিরা পার পেয়ে যায় এমন খবর প্রচার না করার আহ্বান। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, অভিযোগ বিএনপির। 12 মার্চ মহাসমাবেশ করতে 3টি জায়গার জন্য আবেদন। মানবতা বিরোধী অপরাধের মামলায় গোলাম আজমের জামিন আবেদন আবারও নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। শরীয়তপুরে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিতুল গনির মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রাখল নির্বাচন কমিশন। পাকিস্তানের সেনা অভিযানে 15 জঙ্গি নিহত, ইরাকে সিরিজ বোমা হামলায় 50 জনের মৃত্যু। এবং ডেস্টিনি বৈশাখী বিপিএল টি20তে চট্টগ্রাম পর্ব শেষে এখন সেমিফাইনালের হিসেব নিকেশ, পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা। এই হচ্ছে সংবাদ শিরোনাম। রয়্যাল বেঙ্গলস, খুলনা রয়্যাল বেঙ্গলস তারা বিপিএলে বেশ ভালোই খেলছে, আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে উঠে আসছে। আর অন্যান্য, তবে খেলাটা খুব জমে উঠেছে। ডেস্টিনি বৈশাখী বিপিএল টি20 যে খেলা,
তবে সব খেলার সঙ্গেই আপনি খেয়াল করবেন যে অসাধারণ সুন্দর প্রযুক্তি দিয়ে টেলিভিশনে দেখানো হচ্ছে, গ্রাফিক্স গুলো খুব ভালো, তাৎক্ষণিকভাবে শর্ট রিপ্লে, এই সমস্ত কিছু প্রযুক্তির অংশ। এবং প্রযুক্তিকে যদি এখন যুক্ত হয়, অবশ্যই সেটা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটারের যে সফটওয়্যার, সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। এগুলো সাহায্য ছাড়া আমরা এখন জীবনে কোথাও চলতে পারছি না। এখন আপনি যে কথা বলছি, তার পেছনেও আইটি সেকশনের একটা বিশাল অবদান রয়েছে। অবশ্যই আপনারা তো সেইটি নিয়ে কাজ করছেন। আমি যে প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনি বেসিসের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রি, সেটি আসলে বর্তমান অবস্থাটাকে যদি আপনি কম্পেয়ার করেন জনসংখ্যা অনুপাতে বা আশেপাশের দেশগুলোর অনুপাতে, তাহলে এই মুহূর্তে পরিস্থিতিটা কি, এটা কি আশাজনক? প্রথমে আসলে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার দেখে ভালো লাগছে যে আজকে থেকে হয়তো 1-2 বছর আগে যখন মধ্যরাতে কোন টিভিতে আগামী দিনের নিউজ সম্বন্ধে বলা হতো, তখন কিন্তু সবসময় আমরা হার্ড কপি পেপার নিয়ে আলোচনা করতাম। আমরা কিন্তু আজকে দেখছি যে সরাসরি ওয়েব সংস্করণ নিয়ে, এবং খুব সব পেপারই আসলে রাত 12টার মধ্যে ওয়েব সংস্করণ হয়ে যায়। এটা আসলে আমাদের যে জীবনটা ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, কিন্তু আসলে আমাদের পিপলের লাইফও ডিজিটাল হয়ে যাচ্ছে, এবং এটা আসলে একটা বাস্তবতা। বইটিও তো এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই না? আমরা যখনই আইফোন টাইফোন থাকলে সে বই পড়তে পারছি। এক্স্যাক্টলি। তো এখন এই বাস্তবতার প্রেক্ষিতে আসলে আপনার হয়তো কোশ্চেনটা হচ্ছে যে আমাদের অবস্থানটা কোথায়। আমি মনে করি যে আমাদের এই পার্টিকুলার তথ্য প্রযুক্তির ব্যাপারে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা আছে। সম্ভাবনাটা আসলে সবচেয়ে বড় যেই জায়গাটা, সেটি হচ্ছে আমাদের তরুণ সমাজ। আপনি যদি দেখেন যে তথ্য প্রযুক্তি এবং তারুণ্য ব্যাপারটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনি আজকে যদি যেটা সবচেয়ে বেশি পপুলার টেকনোলজি যেটা বলেন, আপনি ফেসবুক, গুগল, এই ব্যাপারগুলি যদি দেখেন, আপনি এগুলি দেখবেন ফেসবুকের যে ফাউন্ডার, জুকারবার্গ, তার বয়স কত, গুগল যারা ফাউন্ড করেছে তাদের বয়স কত। তো সেই হিসাবে, এবং এইসব সব কোম্পানিগুলি কিন্তু খুব নতুন কোম্পানি, এগুলি কোন কোম্পানিতেই হয়তো 10 থেকে 15 বছরের বেশি না, কিন্তু তারা কিন্তু পুরা পৃথিবীকে বদলে দিয়েছে। এবং এটা শুধুমাত্র যে একটা অর্থনীতিকে বদলে দিয়েছে তা না, আপনি জানেন যে আরব বিশ্বে ফেসবুক, টুইটার, এই ব্যাপারগুলো আসলে পুরো রাজনীতিকেই বদলে দিয়েছে। অতএব টেকনোলজির যে ভূমিকাটা আছে, এবং সেখানে যে আসলে তরুণদের একটা বিশাল জায়গা আছে, সেটা আসলে অনস্বীকার্য। এবং তারুণ্য এবং টেকনোলজি ব্যাপারটাকে আমরা আলাদা করতে পারি না। আমাদের জন্য ব্যাপারটা এই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ডে যদি আপনি হিসাব করে দেখেন, খুব কম সংখ্যক কান্ট্রিতে এত বেশি তারুণ্যের আধিক্য। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 70% বিলো 40, এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট বিলো 60% বিলো 30। তো এটা আসলে খুব পৃথিবীর অল্প কয়েকটা কান্ট্রিতে, যেমন ভারতে বলেন বা ইভেন ইজিপ্ট, তারপরে টিউনিশিয়া, এবং সেসব জায়গায় দেখা যাচ্ছে তারুণ্যটাই আসলে বড় ব্যাপার ছিল। তো চীনে কিন্তু ওই সুবিধাটা এখন অত নেই। চীনের কিন্তু এভারেজ এজ গ্রুপ অনেক বেড়ে গেছে। জাপান বলেন, সেটা বেশি, অনেক বেশি। তো আমাদের সুবিধাটা আসলে এখানেই। আমাদের যেহেতু আমাদের দেশের তারুণ্য নির্ভর একটা দেশ, এইখানে আসলে তথ্য প্রযুক্তি বিকাশ না হওয়ার কোনো কারণ নেই। তো এটাই আমাদের, আমি এই জায়গাটাই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, সবাই ফেসবুকে অ্যাক্সেস নিচ্ছে, যার কাছে সম্ভাবনা আছে, এবং সেটা একটা বড় অংশ এখন তরুণদের, শিক্ষিত তরুণরা প্রায় সবাই ফেসবুক, টুইটার, গুগল, ইন্টারনেটে যে যত সুবিধা পাওয়া যায় সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। এবং যেহেতু মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যায়, ফলে সবার হাতে মোবাইল থাকলে ফলে সেই অ্যাক্সেসটা বেড়েছে। কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। সফটওয়্যার ব্যবহার করা একটা জিনিস, প্রযুক্তি ব্যবহার করা জিনিস, আর প্রযুক্তির উন্নয়নে অবদান দেখা যাচ্ছে। সেই প্রযুক্তি উন্নয়নে আমরা কতখানি অবদান রাখছি? এই প্রযুক্তি উন্নয়নটা কিন্তু আসলে তরুণরাই করছে। আমি এখানেই বলতে চাচ্ছি, সেটা আমরা কতখানি করছি। এক্স্যাক্টলি। এখন দেখেন আমাদের দেশে আইটি ইন্ডাস্ট্রিটা খুব বেশি পুরানো না, হয়তো সব মিলায় হয়তো 15-20 বছর আগে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে, এবং ইন্ডাস্ট্রিটা তৈরির বিভিন্ন স্টেজে এখন দেখা যাচ্ছে যে আমাদের রিসেন্টলি প্রচুর তরুণ উদ্যোক্তা এসেছে, যারা নিজেরা অর্গানাইজেশন ফর্ম করেছে, এবং অনেক তরুণ হয়তো কোনো অর্গানাইজেশন ফর্ম করেনি, কিন্তু নিজেরাই বাসায় বসে থেকে সফটওয়্যার ডেভেলপ করছে, শুধুমাত্র দেশের জন্য না, দেশের বাইরের জন্য। আপনি আজকাল প্রায় একটা টার্ম শুনবেন, ফ্রিল্যান্সিং।
অনেকে হয়তো দর্শকদের মধ্যে অনেকে হয়তো ধারণা পরিষ্কার না, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ব্যাপারটা এরকম যে বাড়ি বসে কাজ করা, বাড়িতে বসে কাজ করা, এবং দেখা যাবে যে আপনার একটা ল্যাপটপ আছে, একটা ইন্টারনেট কানেকশন আছে, আপনি একটা হয়তো নিউ ইয়র্কে বা জাপানে বা ইউরোপে একটা ক্লায়েন্টের জন্য কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিচ্ছেন, বা তার একটা মোবাইলের জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু গত 2 বছরে আমি বলবো বিশালভাবে তৈরি হয়েছে, এবং এটা হয়তো অনেকের অজান্তেই একটা বড় ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়িয়ে গেছে। এবং বাংলাদেশের প্রায় 10,000-এর মতো ফ্রিল্যান্সার এখন কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কাজ করছে। এবং সেই ক্ষেত্রে হয়তো আমাদের ওভারঅল এক্সপোর্ট যদি বলেন, আমরা এখন হয়তো ভারত বা চায়না থেকে অনেক পিছিয়ে আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটা ব্যাপারে আমরা অনেকে থেকে এগিয়ে আছি, বা প্রায় ওনাদের ধরে ফেলছি, যে আমাদের ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, আমাদের যে ইয়াং এন্টারপ্রেনাররা কিন্তু খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের আসলে আসার জায়গাটা সেখানে। আমরা মনে করি যে এদেরকে যদি আরেকটু গাইড করা যায় এবং আরেকটু এদেরকে স্কিল বাড়ানো যায়, তাহলে কিন্তু হবে। এবং আমরা রিসেন্ট কিছু স্ট্যাটিস্টিক্স দেখছি যে আমাদের এই বছরের প্রথম 5 মাসে যে এক্সপোর্ট ফিগার্স আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে প্রায় অলমোস্ট 100% গ্রোথ হয়েছে। এই রিসেশনের মধ্যে যেখানে অন্য সেক্টরগুলো অত ভালো করছে না, ফরেন এক্সচেঞ্জ অনেক চাপ পড়ছে, সেখানে কিন্তু আমাদের সফটওয়্যার, আমাদের অ্যামাউন্টটা বেশি না, কিন্তু গ্রোথটা কিন্তু বাড়ছে। এবং এই গ্রোথটা কিন্তু পিওরলি আমাদের তরুণ উদ্যোক্তারা, আমাদের তরুণ প্রফেশনালসরা, তারাই কিন্তু ড্রাইভ করছে। আমি সেই জায়গাতে আরো একটা প্রশ্ন, সেটা মোটামুটি ঘুরে ফিরে একই রকম হচ্ছে, তারপরেও জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই যে গ্রোথ, মানে বাংলাদেশ এখন সফটওয়্যার কি পরিমাণে এক্সপোর্ট করে, তার যদি আর্থিক একটা হিসাব দেন সেটা। আমাদের গত বছরে যদি বলেন, গত বছর হিসাবে $41 মিলিয়ন মতো, মানে প্রায় $4 কোটি কিছু বেশি এক্সপোর্ট হয়েছিল। এবছরের, এটা আমি 2010-11 কথা বলছি, 2011-12 যে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ফিগারটা হচ্ছে প্রায় $30 মিলিয়ন। মানে দেখা যাচ্ছে গত বছর পুরো বছরে যতটুকু এক্সপোর্ট হয়েছিল, এই বছরের প্রথম 5 মাসে তার একটা বড় অংশ এক্সপোর্ট হয়েছে। এবং আমরা মনে করছি যে এবছর শেষে জুলাই থেকে জুন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন কাছাকাছি পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে অফিসিয়াল এক্সপোর্ট ফিগার ফ্রম বাংলাদেশ ব্যাংক বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। কিন্তু আমাদের কিন্তু আরো অনেক এক্সপোর্ট আর্নিং আসে, যেটা আসলে আমি বলবো ফর্মাল চ্যানেলেই আসে, কিন্তু সেটা আসলে রেকর্ড হচ্ছে না। যেমন আমি যেটা বললাম ফ্রিল্যান্সিং, আমি সেটা বলতে চাই, ফ্রিল্যান্সিং এর ওগুলি কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশে এখন যদি পেপারের একটা সমস্যা আছে বা পেমেন্ট রিসিভ করার সমস্যা আছে, সেইগুলি কিন্তু দেখা যাবে রেমিটেন্স হিসাবে, যেরকম একটা সৌদি আরবে একজন লোক যখন বাংলাদেশে টাকা পাঠায়, সেই যেই রেমিটেন্স আসে, ওই ফ্রিল্যান্সারদের ইনকামটাও কিন্তু ওভাবে রেমিটেন্স হিসেবে ট্রিটেড হচ্ছে। তো রেমিটেন্সের কিছু অংশ কিন্তু আবার আমাদের সফটওয়্যার ইনকাম। অর্থাৎ সেই যদি অর্থ যোগ করা যায়, তাহলে কিন্তু এখনই হয়তো বাংলাদেশের $100 মিলিয়ন মতো এক্সপোর্টের বেশি, আমরা $10 কোটি, $10 কোটি যদি হয়, তাহলে বাংলাদেশে যদি এখন যে 80 টাকা করে হিসাব করি, তা প্রায় 800 কোটি টাকার মতো। 800 কোটি টাকা, এটা খুব খারাপ নয় এখন এই শুরুতে। এবং তবে এই অ্যামাউন্ট অনেক বাড়বে আশা করা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমরা আসলে এক্সপোর্ট অ্যামাউন্টটা একটা অফকোর্স ফ্যাক্টর, এখন যেহেতু ফরেন এক্সচেঞ্জের একটা সমস্যা তৈরি হয়েছে, তার থেকে আসলে একটা বড় ব্যাপার আমরা মনে করি আমাদের এই সেক্টরটা যেটা গুরুত্ব বেশি, সেটা হচ্ছে এই সেক্টরে আপনি চিন্তা করলে দেখেন প্রচুর গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে শিক্ষিত বেকার। আনএমপ্লয়মেন্ট হচ্ছে একটা জাতীয় বিরাট সমস্যা, কিন্তু তার থেকে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয় যে শিক্ষিত বেকারদের সমস্যা। যখন একটা ছেলে গ্র্যাজুয়েট পাস করে, সে যখন বেকার থাকে, এটা কিন্তু একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হয়। দেখা যাবে যে তারাই হয়তো, এবং মেট্রোপলিটন সিটিতে আছে, এবং তারা অনেক ক্ষেত্রে ক্রাইমের সাথে জড়িত পড়ে, ফ্রাস্ট্রেশন থেকে অনেক কিছু সমস্যা তৈরি হয়। এই যে একটা তারুণ্য শক্তি, হ্যাঁ, শিক্ষিত যে তারুণ্য শক্তি, এদেরকে কিন্তু সে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে একটা গার্মেন্টস কোম্পানি চাকরি করতে পারবেন না অপারেটর হিসাবে, যেহেতু সে হয়তো নিজেকে ভাবে যে আমি তো গ্র্যাজুয়েট, আমি কেন ওখানে চাকরি করব। একটা সোশ্যাল স্টিগমা অনেক ক্ষেত্রে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, এবং পার্টিকুলার আমাদের ভারতের মতো জায়গাও দেখেছি, যে সফটওয়্যার বা আইটি এনেবল সার্ভিস, সফটওয়্যার বলতে আমি একেবারে খুব কোডিং করতে হবে তা না, প্রচুর আইটি এনেবল সার্ভিস লাইক গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, কল সেন্টার, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, তারপর ইভেন ফেসবুক ইউজ করে অনলাইন মার্কেটিং করা, হ্যাঁ, একটা ফরেন ক্লায়েন্টের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, এরকম কিন্তু হাজার ধরনের কাজ আছে যেগুলি আসলে আইটি এনেবল সার্ভিস যেগুলিকে বলে। তো আমাদের যে বিশাল শিক্ষিত তরুণ যারা আছে, তাদেরকে যদি আমরা এই কাজগুলিতে লাগাতে পারি, তাহলে কিন্তু যে আমাদের একটা বড় সোশ্যাল প্রবলেম বা সোশ্যাল বার্ডেন যদি আমি বলি, যে যারা শিক্ষিত হচ্ছে সমাধান হতে পারে। কারণ এইটা এত বেশি সংখ্যক গ্র্যাজুয়েটদের কিন্তু অন্য
কোন সেক্টরে হয়তো ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, ব্যাংকিং সেক্টর বা টেলিকম সেক্টর, বা ওই সেক্টরগুলো কিন্তু আপনারা এখন জানেন না বর্তমান। তার মানে আপনি কি বলতে চাইছেন এই সেক্টরে অ্যাকোমোডেশন ক্ষমতা প্রচুর, মানে এই মুহূর্তে আমরা তো মনে করি এখন প্রায় আমাদের 30 থেকে 40 হাজার মতো গ্র্যাজুয়েট এই সেক্টরে এমপ্লয়মেন্ট আছে, ডাইরেক্ট এই সেক্টরে। আমরা মনে করি এটা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 লাখের মতো জায়গায় পৌঁছতে পারে যদি আমরা কিছু ব্যাপার, এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যদি কম্পিট করে এই সংখ্যা কিন্তু অসীম, নাম্বারটা এখন ফিক্স করে যাবে পর্যন্ত ওঠা যাবে। এক্স্যাক্টলি, ইন্ডিয়াতে শুধুমাত্র আইটি সেক্টরে, পার্টিকুলার আউটসোর্সিং সেক্টরে প্রায় 70 থেকে 80 লাখের মতো পপুলেশন এখানে ডাইরেক্টলি এমপ্লয়েড, এবং এর বেশিরভাগই হচ্ছে ইউথ পপুলেশন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতি পরে ফিরে এই আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, কারণ আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বেকারত্ব দূর করতে হবে, সেই দূর করবার একটা বড় সুযোগ কিন্তু আমাদের হাতেই রয়েছে, আমাদের চারপাশে ঘুরছে। সেটিকে কিভাবে ট্যাপ করা যায় সেটি আলোচনার বিষয়ে সঙ্গেই থাকুন। নায়ক তো নাই, আরে নায়িকা দিয়ে শুরু কর বেটা। রাগ করে যাবে কই, শুরু কর, চলে আসবে। দর্শক, শুরু হতে যাচ্ছে আজকের যাত্রা পাল্লা। আমি যুদ্ধে যাচ্ছে ভাবি, যাবার বেলায় আমাকে বিদায় দাও। ওরে অভাগা, এই বিদায় ক্ষণে আজ যদি তোর ভাই থাকতো। কেন কি? সুলেখা, দরজা খোলো সুলেখা, আমি এসেছি। সুলেখা, ভাই এসেছে। কাছের মানুষ ঘরে ফিরবে, আর তাই গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে 1 টাকার কথা বললে 2 টাকার টকটাইম ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। কাছের মানুষ ঘরে ফিরবে, গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে 1 টাকার কথা বললে 2 টাকার টকটাইম ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। মামা দেরি কেন? 1 সেকেন্ড। এই আমরা গেলাম। 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড বুঝাচ্ছে, ফাইলটা দাও। 1 সেকেন্ড স্যার। সবাই চায় 1 সেকেন্ড, তাই গ্রামীণ ফোন নিয়ে এলো নতুন প্রিপেড প্যাকেজ স্পন্দন। আছে 1 সেকেন্ড পালস। স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে এসপি লিখে SMS করুন 4444 নম্বরে। কাছে থাকুন, গ্রামীণ ফোন। গ্যালারি বিভক্ত হলেও বিপিএল এর সব খবর কিন্তু গ্রামীণ ফোনে। গ্রামীণ ফোন মোবাইলে 2002 ডায়াল করলে পাচ্ছেন লাইভ কমেন্ট্রি, স্কোর আপডেট সহ বিপিএল এর সব খবর। কাছে থাকুন, গ্রামীণ ফোন। তাড়াতাড়ি কর না। নায়ক তো নাই, আরে নায়িকা দিয়ে শুরু কর বেটা। রাগ করে যাবে কই, শুরু কর, চলে আসবে। দর্শক, শুরু হতে যাচ্ছে আজকের যাত্রা পাল্লা। আমি যুদ্ধে যাচ্ছে ভাবি, যাবার বেলায় আমাকে বিদায় দাও। ওরে অভাগা, এই বিদায় ক্ষণে আজ যদি তোর ভাই থাকতো। কেন কি? সুলেখা, দরজা খোলো সুলেখা, আমি এসেছি। সুলেখা, তোর ভাই এসেছে। কাছের মানুষ ঘরে ফিরবে, আর তাই গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে 1 টাকার কথা বললে 2 টাকার টকটাইম ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। গ্যালারি বিভক্ত হলেও বিপিএল এর সব খবর কিন্তু গ্রামীণ ফোনে। গ্রামীণ ফোন মোবাইলে 2002 ডায়াল করলে পাচ্ছেন লাইভ কমেন্ট্রি, স্কোর আপডেট সহ বিপিএল এর সব খবর। কাছে থাকুন, গ্রামীণ ফোন। মামা দেরি কেন? 1 সেকেন্ড। এই আমরা গেলাম। 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড স্যার, 1 সেকেন্ড বুঝাচ্ছে, ফাইলটা দাও। 1 সেকেন্ড স্যার। সবাই চায় 1 সেকেন্ড, তাই গ্রামীণ ফোন নিয়ে এলো নতুন প্রিপেড প্যাকেজ স্পন্দন। আছে 1 সেকেন্ড পালস। স্পন্দন প্যাকেজে মাইগ্রেট করতে এসপি লিখে SMS করুন 4444 নম্বরে। কাছে থাকুন, গ্রামীণ ফোন। মনে করে কইস কিন্তু বাবা। এখনো কিছু কথা মেঘলা আকাশ বৃষ্টিতে ঝরে যায়। বাজারের সাথে কথা কমু, ফোনটা দাও। হ্যালো বাবা, 1 মিনিট। কথা তো সব মুছে গেছে বাজান। কাছের মানুষের একটি কথাও যেন মুছে না যায়, তাই দেশের সবচেয়ে নির্ভরতার নেটওয়ার্ক নিয়ে গ্রামীণ ফোন সংযোগ 149 টাকা, সাথে থাকছে 300 টাকার টক টাইম এবং আরো অনেক কিছু ফ্রি। কাছে থাকুন, গ্রামীণ ফোন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন জিরো আওয়ারে। কথা বলছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ব্যাসিসের ভাইস প্রেসিডেন্ট AK
ফাহিম মাসরুরের সঙ্গে। ফাহিম মাসরুর, আমরা কথা বলছিলাম এই ইন্ডাস্ট্রির ফিউচার নিয়ে, ইন্ডাস্ট্রির বাংলাদেশের অন্তর্গত যে ক্যাপাসিটি সেটি নিয়ে কথা বলছিলাম। এবং খুবই আশাপ্রদ কথা যে 800 কোটি টাকা এই সেক্টর থেকে এখনই ফর্মালি ইনকাম হয়, ইনফর্মাল হয়তো আরো এক্সপোর্ট হচ্ছে, ডোমেস্টিক্যালও প্রচুর কাজ হচ্ছে, অভ্যন্তরীণ বাজারে আছে। আমি যেটা জানতে চাই, আপনারা তো একটা সফট এক্সপোর আয়োজন করেছেন, এই এক্সপোর ভিতর দিয়ে আপনারা মূলত কি করতে চাইছেন? এই যারা ফ্রিল্যান্সিং করছে, যারা এই সেক্টরে কাজ করছে, তাদেরকে কি আধুনিক ইনফরমেশন দেওয়া, তাদেরকে কি মার্কেটের সঙ্গে কানেক্ট করা, নাকি নতুন গাইডলাইন দেওয়া, কোন কাজটা আপনারা করার চেষ্টা করছেন? আমরা আসলে এই এক্সপোটাকে যেভাবে দেখি, আসলে নর্মাল একটা সাধারণ মেলা হিসেবে দেখি না, শুধু ক্রেতা বা বিক্রেতা হিসাবে দেখি না। তারা তো আছেই, আমাদের প্রায় 150 মতো আমাদের মেম্বার কোম্পানি যারা আছে, তারা তাদের সার্ভিস দেখাচ্ছে, প্রোডাক্ট দেখাচ্ছে, এবং এখানে প্রচুর ক্রেতাও আসছে, তারা দেখছে কোন কি ধরনের টেকনোলজি ডেভেলপ হচ্ছে, এবং সব এগুলি বাংলাদেশের ডেভেলপ সফটওয়্যার বা বাংলাদেশ ডেভেলপ সার্ভিস। এর বাইরেও আসলে আমাদের প্রচুর ইভেন্ট হচ্ছে, লাইক প্রচুর ইয়াংদের নিয়ে বিভিন্ন টেকনোলজি কোন দিকে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের সেশন হচ্ছে, কনফারেন্স হচ্ছে, সেমিনার হচ্ছে। যেমন আজকে আমরা একটা ই কমার্সের উপরে, মোবাইল পেমেন্ট ই কমার্সের উপরে আমরা সেমিনার করলাম, যেখানে আসলে আমরা কি কি সম্ভাবনাগুলি আছে সেগুলির উপরে আমরা আলোচনা করেছি। এবং প্রচুর আমরা আগামী পরশুদিন, ইনফ্যাক্ট আগামীকালই আমরা একটা অ্যাওয়ার্ড ঘোষণা করব। সেখানে হচ্ছে যে আমরা 15 জন দেশের বেস্ট ফ্রিল্যান্সারদেরকে একটা প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করেছি, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব। আমাদের একটা ইনোভেশন সার্চ প্রোগ্রাম, যেটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে, ইনফ্যাক্ট অনেক ঢাকার বাইরে থেকেও ইয়াংরা যারা কিছু ইনোভেটিভ প্রজেক্ট করেছে, আইটি প্রজেক্ট, সেগুলোকে আমরা বাছাই করেছি এবং সেগুলো তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব। এবং আমরা প্রোগ্রামিং কম্পিটিশন করছি, সেগুলো আমরা অ্যাওয়ার্ড দিব। এরকম কিন্তু প্রচুর, এটা এই সফট এক্সপোটা যে শুধুমাত্র একটি মেলার মধ্যে সীমাবদ্ধ নাই, এখানে আসলে আমরা, এবং আপনারা জানেন হয়তো যে এবারে থিমটা হচ্ছে এম্পাওয়ারিং নেক্সট জেনারেশন। আমরা এই মেলার মাধ্যমে আমাদের তরুণদেরকে একটা গাইডেন্স দিতে চাই, দিক নির্দেশন দিতে চাই যে কোথায় টেকনোলজিটা যাচ্ছে, ফিউচারটা কোন দিকে যাচ্ছে, এবং তারা নিজেদেরকে এই ফিউচারের সাথে কেমন করে অ্যাডাপ্ট করবে, এবং এর মাধ্যমে নিজেদের কান্ট্রি। আপনাদের কাছে কোনো, আপনারা যাদেরকে অ্যাওয়ার্ড দেবেন তারা কারা, তারা কাদের কোথা থেকে খুঁজে বের করছেন? আমরা যেরকম এটা গত 3 মাস ধরেই আমরা নিউজ পেপারে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করেছিলাম, অ্যাডভার্টাইজ করেছিলাম। যেমন আমি যেটা বললাম, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রায় 400-র মতো বিভিন্ন, এবং এর অনেকেই ঢাকার বাইরে থেকে তারা অ্যাপ্লাই করেছিল। আমরা সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা 15 জনকে বাছাই করেছি। এবং ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে এই 15 জনের মধ্যে অনেকেই ঢাকার বাইরে, এবং এর মধ্যে যেমন ছেলেরা আছে, মেয়েরাও আছে। যেমন আমি একটা বলি যে আমাদের একটি মেয়ে, আপনার এখনো সে স্টুডেন্ট, সে যশোরের কলেজে পড়ে, সে নিজেই এখন মাসে অনলাইনে ডাটা এন্ট্রি এবং আরো ধরনের সোশ্যাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং করে সে মাসে $2,000 থেকে $3,000, মানে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো নিজে ইনকাম করছে। সে কিন্তু এখন পাশও করেনি। তো একজন যশোরের একজন মেয়ে যদি এই কাজটা করতে পারে, মানে দেখা যাচ্ছে যে আসলে ইন্টারনেট ব্যাপারটাই এরকম, এখানে আসলে আপনি কোথায় আছেন, ঢাকাতে আছেন না নিউ ইয়র্কে আছেন, নাকি দিল্লিতে আছেন, নাকি যশোরে বা কুষ্টিয়া আছেন, কোনো ব্যাপার না, হাতের মুঠোয় দুনিয়াটা। এবং এখানে কারোরই আছে পিছিয়ে, কেউ যদি চেষ্টা করে তাহলে তার পিছিয়ে থাকার কোনো কারণ নেই, কারণ সে কিন্তু গ্লোবাল মার্কেটে অলরেডি কানেক্টেড। তো এই যে সম্ভাবনাটা, এটা কিন্তু আজ থেকে হয়তো 20 বছর আগে ছিল না, যে সে নিজেকে প্রমাণ করার যে সুযোগটা, হ্যাঁ, এবং কেউ যদি এখানে চেষ্টা করে এবং নিজেদেরকে স্কিল করে ফেলতে পারে, তাহলে কিন্তু তার জন্য আসলে কোনো বাধাই বাধা। শুধু কি সেই চেষ্টা করলে হবে, নাকি এখানে রাষ্ট্রীয় কোনো উদ্যোগ থাকার দরকার আছে, সামাজিক কোনো উদ্যোগ থাকার আছে, স্কুলগুলোকে বা কলেজগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সংক্রান্ত গাইডেন্স দেওয়ার দরকার আছে? আমি অফকোর্স সেটা মনে করি। আমরা যাদেরকে তুলে এনেছি তারা কিন্তু খুব নিজস্ব উদ্যোগে এটা করেছে, কিন্তু আমরা মনে করি যদি এই ব্যাপারটাকে আসলে ছড়িয়ে দিতে হয়, হ্যাঁ, এখন হয়তো বাংলাদেশে এরকম 10,000 20,000 মতো ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার বা ফ্রিল্যান্সার আছে, কিন্তু এটা আসলে যদি একটা জাতীয় পর্যায়ে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে হয়, এই নাম্বারটা কিন্তু 1 লাখ 2 লাখ 5 লাখ হতে পারে, এবং এটা হওয়া সম্ভব। এখন এটার জন্য আসলে গভর্নমেন্টের হোক আমরা চাই, এক্স্যাক্টলি, এবং এটার জন্য গভর্নমেন্টের দুটো জিনিস করতে হবে, যেটা আমরা গভর্নমেন্টকে অলরেডি বিভিন্ন সময় প্রপোজাল দিয়েছি। একটি হচ্ছে কানেক্টিভিটি বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এখন আমরা জানি যে আসলে ইন্টারনেটের ব্যাপারে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো কিছুটা হলো ঢাকা কেন্দ্রিক বা বড় শহর, কিন্তু এখনো কিন্তু ঢাকার বাইরে মফস্বল জায়গাগুলিতে, যেখানে প্রচুর ইয়াং আছে, অনেক মেধা আছে, ওরা কিন্তু এখনো কানেক্টিভিটি থেকে, তাদের এখনো অনেক ইন্টারনেট স্লো, অনেক খরচ বেশি। তো এই ব্যাপারটা খুব দ্রুত তাদেরকে কানেক্টেড হতে হবে, এটা একটি ব্যাপার। আরেকটা হচ্ছে স্কিল। হ্যাঁ, স্কিল, অনেক ধরনের স্কিল, একটা হয়তো, এবং এটা যে সবসময় সফটওয়্যার স্কিল তা না,
গ্রাফিক্স ডিজাইন হতে পারে, হ্যাঁ, অনলাইন মার্কেটিং হতে পারে, তারপরে ডাটা এন্ট্রি হতে পারে, কল সেন্টার হতে পারে, এবং সেই অনেক ধরনের জিনিস যেগুলো আছে। এগুলো কি এডুকেশনাল কারিকুলাম হিসেবে নরমাল এডুকেশনের সঙ্গে যুক্ত করা সম্ভব কিনা? নরমাল এডুকেশন যুক্ত করা সম্ভব, অথবা হয়তো আমাদের বিভিন্ন যে সকল ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, ওখানে হয়তো আলাদা কোর্স হিসেবে চালু 2 থেকে 3 মাসের একটা আলাদা স্পেশাল কোর্স হতে পারে। আবার আমরা যদি কারিকুলামের দিকে যেতে চাই দেখা যাবে যে আরো 3-4 বছর লেগে যাবে। তো ওটা না করে আমরা প্যারালালি যদি এই জিনিসটা করি, এবং এক্ষেত্রে আসলে আপনি জানেন যে যখন বারবার ভারতের কথা আসছে, ভারতের ক্ষেত্রে একটা ব্যাপার সবসময় আমরা দেখেছি যে তাদের সরকার কিন্তু এডুকেশনের সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছে, এবং শুধুমাত্র কোয়ান্টিটি না, কত লোক রিচে আসলো তা না, কোয়ালিটিটা। আমাদের ক্ষেত্রে একটা ব্যাপারে কিন্তু আসলে আমরা সবসময় ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটা ব্যাপার বলার চেষ্টা করি যে আমাদের এডুকেশন কোয়ালিটিটা, পার্টিকুলারলি যেমন ইভেন ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাও কিন্তু আসলে আমাদের দেশে দেখা যাচ্ছে যে পৃথিবীতে খুব কম কান্ট্রিতে আছে যে এত বেশি নাম্বার অফ ইয়ার্স ইংরেজির উপর পড়ানো হয়, ক্লাস 0 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইংরেজি একটা ভালো করে সেন্টেন্স লিখতে পারে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স কি এখানে একটা আমাদের যে ইনভেস্টমেন্ট কম হচ্ছে তা না, আমাদের যে এফোর্ট কম হচ্ছে তা না, কিন্তু সামহাও আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এটা মিসিং হচ্ছে, কিছু সমস্যা আছে, টিচিং মেথোডলজির মধ্যে সমস্যা আছে, যার জন্য আসলে আমাদের কোয়ালিটি আউটপুটটা ভালো হচ্ছে না। তো এই যদি আমরা স্কিল করতে পারি, দেখেন আমরা অনেক বড় কথা বলি, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের কথা বলি, ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট করে যেই যতটুকু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায়, আমরা যদি শুধুমাত্র স্কিলে ইনভেস্ট করি, এবং সেটার জন্য যে আমার বড় বড় ইনভেস্টমেন্ট আসা দরকার তা না, কিছু হয়তো পলিসি চেঞ্জ করতে লাগবে, কিছু আউটলুক চেঞ্জ করতে লাগবে, তাহলে কিন্তু খুব সহজেই এই সকল তরুণদের আমরা গ্লোবাল মার্কেটে ছেড়ে দিতে পারি। তাকে যে বিদেশে যেতে হবে তা না, দেশে থেকেই কিন্তু আমরা যেটা বললাম যে দেশে থেকে আমাদের যেসব ফ্রিল্যান্সারদের আমরা আইডেন্টিফাই করেছি, কেউ কেউ $5,000, $6,000, $10,000 প্রতি ইনকাম করছে। মানে একটা আমি যেমন জানি, আমার এক পরিচিত ভদ্রলোক, আমাদের বড় ভাইয়ের মতো, উনি কিন্তু প্রতি বছর কিছু ব্রিলিয়ান্ট যারা প্রোগ্রামার আছে তাদেরকে নিয়ে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখিয়ে 1 বছর তারপর জাপানে তাদেরকে পাঠান, যে যাতে তারা সেখানে গিয়ে লোকাল বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, সফটওয়্যার মেকিং, অ্যাপ্লিকেশন তৈরিগুলো কাজগুলো তারা করে থাকে। এক্স্যাক্টলি, কারণ এখানে দেখেন আমরা কিন্তু বিভিন্ন দেশের ভাষা শিখতে পারি, জার্মান, ফ্রেঞ্চ, অ্যারাবিক, ইন্ডিয়ান, হিন্দি, চাইনিজ, বড় ধরনের এরকম ল্যাঙ্গুয়েজ গুলো শিখে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীদের জন্য কাজ করতে পারে। এক্স্যাক্টলি, কারণ দেখেন আপনি ডেভেলপ কান্ট্রিতে, হ্যাঁ, ইভেন ইউরোপে বলেন বা নর্থ আমেরিকা বা জাপানে, ওই দেশের যে বড় সমস্যা যেটা বললাম, ওই দেশে আসলে ইয়াং পপুলেশন কমে যাওয়াতে তাদের কিন্তু অনেক কাজ আছে যেগুলো শুধুমাত্র ইয়াংরাই করতে পারে, পার্টিকুলার টেকনোলজিক্যাল কাজগুলো। হ্যাঁ, তো এখন ওরা কিন্তু দে ডিপেন্ড অন কান্ট্রিজ লাইক পপুলার কান্ট্রিজ লাইক ইন্ডিয়া বলেন, মিশর বলেন, বা বাংলাদেশের মতো কান্ট্রি, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আমরা কিন্তু ওই পপুলেশন বেনিফিটটা, যেটা পপুলেশন ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড বলে, আমাদের কিন্তু আছে। এখন এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি ওই জিনিসটার জন্য যে রাইট পলিসিগুলি নেওয়া দরকার সেটা কি আমরা নিব কি নিব না। এই যে আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছি, তার ফলে কিছু ইতিবাচক পরিবর্তন কি আপনি খেয়াল করেন মনে হয়? খুব অল্প কথা বলি, আমরা মনে করি আসলে সরকারি ইতিবাচক প্রভাব পড়েছে, সরকারি নীতি নির্ধারক পর্যায়ে ব্যাপারটা আছে, কিন্তু সামহাও এটা আপনারাও জানেন যে আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তটা অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু মিসিং হয়ে যায়। এটাই আসলে আপনি যে কথা বলছেন না, যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি প্রয়োজন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার ধারণাটা ভুল না, সেটা হচ্ছে যে কোয়ালিটি প্রোডাকশনের জন্য সার্ভিস প্রোভাইডারের একটা কমিটমেন্ট থাকা প্রয়োজন, একটা ভ্যালুস থাকা প্রয়োজন। সেটির অভাব হলেই কিন্তু এটা হয় না। আমি যদি শিক্ষক যদি তার ছাত্রদেরকে শুধু পড়ানোর জন্যই পড়ান, যদি মনে না করেন যে তারা ভবিষ্যৎ নাগরিক, সেইভাবে তাদের জন্য এফোর্ট দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কোয়ালিটি কোনো সাবস্টিটিউট হয় না, কোয়ালিটিটা এনশিওর করতে হয়। আমরা প্রত্যাশা করি। আপনার অসংখ্য ধন্যবাদ ফাহিম মাসুর, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো আলোচনা করতে ভালো লাগতো, কিন্তু আপনি যে ইনফরমেশন দিলেন তাতে আমি খুবই আশান্বিত। আমাদের দর্শকেরা, আমার ধারণা যে তারাও আশান্বিত, এবং সম্ভাবনাময় একটি সেক্টর নিয়ে আপনি কাজ করছেন। আমরা প্রত্যাশা করি সরকার যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান তুলেছেন, সেই স্লোগানটিকে শুধুমাত্র স্লোগানের ভিতরে না রেখে, আমি জানি সরকার নানাভাবে এটিকে চেষ্টা করছেন ডিজিটাল বাংলাদেশের স্লোগানটিকে রিয়েল অর্থে গ্রাউন্ডে ট্রান্সলেট করবার জন্য, কিন্তু আমরা চাই সেই প্রক্রিয়াটির সঙ্গে তরুণদেরকে যুক্ত করা, এবং অবশ্যই গুণগত মানসম্পন্নভাবে তরুণদেরকে গড়ে তোলার উদ্যোগ। কারণ দুনিয়াতে একটা বিশাল বাজার আমাদের জন্য অপেক্ষা করে আছে, সেটি আমরা ধরবো কিনা, সময় মতো ধরবো কিনা, সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটি দুনিয়ার আর কারো দায়িত্ব নয়। আমরা আশা করি সেই ভুল আমরা করবো না। প্রিয় দর্শক, ভীষণ ভালো থাকবেন।